হ্যালো স্টুডেন্ট, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আজকে আমরা ক্লাস 5 শেখার সেতু ইংলিশ বইয়ের পাংচুয়েশন নিয়ে আলোচনা করতে চলেছি, যেটা তোমাদের শেখার সেতু বইয়ের পৃষ্ঠা 29 থেকে 30-এর মধ্যে আছে। তো তোমরা তোমাদের শেখার সেতু বই, খাতা ও পেন নিয়ে তৈরি হয়ে নাও আজকে পাংচুয়েশন শেখার জন্য। আর এই ধরনের ভিডিও সবার আগে পাওয়ার জন্য চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। তো চলো দেরি না করে শুরু করা যাক। পাংচুয়েশন পাংচুয়েশন মানে হচ্ছে জ্যোতি চিহ্ন। আমরা সেন্টেন্স বা বাক্যের মধ্যে যে সমস্ত চিহ্নগুলো ব্যবহার করে থাকি, যেমন ধরো ফুল স্টপ, কোয়েশ্চেন মার্ক, ইনভার্টেড কমা, এগুলোকেই বলা হয় হচ্ছে গিয়ে পাংচুয়েশন বা জ্যোতি চিহ্ন। তো এক্সপেক্টেড লার্নিং আউটকাম বা প্রত্যাশিত শিক্ষণীয় বিষয় হলো লার্নার্স উইল বি অ্যাবল, অর্থাৎ শিক্ষার্থীরা সমর্থ হবে টু আইডেন্টিফাই, চিনতে, অ্যান্ড ইউজ, ব্যবহার করতে, ডিফারেন্ট মানে বিভিন্ন মার্কস অর সাইন, বিভিন্ন চিহ্ন যাকে বলা হয় পাংচুয়েশন ইন রাইটিং কনটেক্সচুয়ালি, লেখার মধ্যে প্রাসঙ্গিকভাবে ব্যবহার করতে শিখবে। তো চলো শুরু করা যাক। দেখো প্রথমে বলেছে লুক অ্যাট দ্য সেন্টেন্স কেয়ারফুলি, নিচে কিছু বাক্য দেওয়া আছে, সেই বাক্যগুলো খুব ভালো করে দেখো। নাম্বার 1, হু ইজ ইউর বেস্ট ফ্রেন্ড, কে হয় তোমার সব থেকে ভালো বন্ধু। তো দেখো এই বাক্যটা কী বোঝাচ্ছে, এটা প্রশ্ন বোঝাচ্ছে না, তাই দেখো এসে কী চিহ্ন দেওয়া আছে, প্রশ্ন চিহ্ন বা কোয়েশ্চেন মার্ক। তারপর দেখো নাম্বার 2 বলেছে জিৎ কমা রহমান কমা সোফিয়া অ্যান্ড রবার্ট আর মাই ফ্রেন্ডস। তাহলে এখানে দেখো জিৎ, রহমান, সোফিয়া এগুলো কি এক একজনের নাম বোঝাচ্ছে। আর এরকম একই ধরনের জিনিস যদি পরপর বসে তখন কি হয়, মাঝখানে তখন আমাদের কমা চিহ্ন ব্যবহার করতে হয়, আর বাক্যের শেষে ফুল স্টপ দিতে হয়, সেটা তো আমরা জানি। নাম্বার 3 দেখো কী বলেছে, আই অ্যাম টায়ার্ড, আমি খুবই ক্লান্ত। আই ওয়ান্ট টু স্লিপ, আমি ঘুমাতে চাই। তো দেখো এখানে দুটো বাক্য আছে, তাই এটাকে কমা দিয়ে যুক্ত করা হয়েছে, মাঝখানে কমা আছে এবং শেষে তো বাক্যের শেষে ফুল স্টপ দিতেই হবে। নাম্বার 4, রুনা কেপ্ট রিপিটিং, অর্থাৎ রুনা বারবার বলতে লাগলো আই রিয়েলি ওয়ান্ট দ্যাট ড্রেস, আমার এই জামাটাই চাই। তো দেখো এই যে কেউ কিছু একটা বললো, তার কথাটা আমরা কি জানি যে ইনভার্টেড কমার মধ্যে রাখতে হয় এবং তার আগে একটা কমা দিতে হয়। আর আই রিয়েলি ওয়ান্ট দ্যাট ড্রেস, এই জামাটাই আমার চাই, দেখো এটা তার একটা ইচ্ছা প্রকাশ করছে, আর ইচ্ছা প্রকাশ করে আমরা কী করি, এক্সক্লেমেটরি সাইন ব্যবহার করি। তারপরে নাম্বার 5, মাই গ্র্যান্ডফাদার ইজ 84 ইয়ার্স ওল্ড, আমার ঠাকুরদাদার বয়স 84 বছর। তো দেখো এটা একটা সাধারণ বাক্য, তাই বাক্যের শেষে জাস্ট ফুল স্টপ, আর কোনো জ্যোতিচিহ্ন ব্যবহার করা হয়নি, পাংচুয়েশন মার্ক ব্যবহার করা হয়নি। নাম্বার 6, দিস ইজ এ গার্লস হোস্টেল, অর্থাৎ এটি হয় একটি মেয়েদের হোস্টেল। তো দেখো আমরা জানি যে কোনো কিছুর বোঝালে কী হয়, অ্যাপোস্ট্রফি ব্যবহার করতে হয়, তাই এখানে উপরে অ্যাপোস্ট্রফি ব্যবহার করা হয়েছে, এটাও একটা পাংচুয়েশন মার্ক, আর বাক্যের শেষে ফুল স্টপ, এটাও একটা পাংচুয়েশন মার্ক। তো ওপরের সেন্টেন্সগুলোতে দেখো এখানে কতগুলো সাইন বা সিম্বলকে কালার করা হয়েছে। অল দিস সাইন্স আর কল্ড পাংচুয়েশন, এই সমস্ত চিহ্নকেই পাংচুয়েশন বা জ্যোতিচিহ্ন বলা হয়। দেখো এক এক করে প্রত্যেকটা জ্যোতিচিহ্ন আমাদের বলা আছে। প্রথম যে জ্যোতিচিহ্নটা দেখতে পাচ্ছি এটাকে কী বলে, এটাকে বলা হয় কোশ্চেন মার্ক। তো বলছে উই ইউজ, আমরা ব্যবহার করি, কখন ব্যবহার করি এই কোশ্চেন মার্ক বা প্রশ্নবোধক চিহ্ন, অ্যাট দ্য এন্ড অফ এ কোয়েশ্চেন, অর্থাৎ কোনো প্রশ্ন বোঝালে তার শেষে আমরা এই চিহ্ন ব্যবহার করি। আর নাম্বার 2, হোয়াইল আস্কিং এনি ডাইরেক্ট কোশ্চেন, বা সরাসরি কোনো প্রশ্ন জিজ্ঞাসা করলেও আমরা কোশ্চেন মার্ক ব্যবহার করে থাকি, তাই তো, মানে প্রশ্নবোধক কোনো বাক্য হলেও কোশ্চেন মার্ক ব্যবহার করতে হবে। যেমন এক্সাম্পল থেকে উদাহরণ দিয়েছে কি, নাম্বার 1, হোয়াট ইজ ইউর নেম, তোমার নাম কি, তাহলে এটা কি, এটা প্রশ্নবোধক বাক্য, তাই শেষে কোশ্চেন মার্ক দিতে হবে। নাম্বার 2, হোয়ার ডু ইউ লিভ, তুমি কোথায় বসবাস করো, তাহলে এটাও একটা প্রশ্ন আছে, তাই শেষে জিজ্ঞাসা চিহ্ন কোশ্চেন মার্ক ব্যবহার করতে হবে। তারপরে দেখো সাইন কি আছে, ফুল স্টপ, তাই তো, এটাকে কি বলা হয়, ফুল স্টপ বলা হয়। অ্যাট দ্য এন্ড অফ এনি স্টেটমেন্ট, যে কোনো বাক্যের শেষে আমরা কি করি, টু স্টপ বা শেষ বোঝাতে এই ফুল স্টপ শব্দটি ব্যবহার করে থাকি। নাম্বার 1, মাই নেম ইজ মিনা, আমার নাম হয় মিনা। তো এটা একটা বাক্য শেষ হয়েছে, তাই শেষে কী হবে, ফুল স্টপ ব্যবহার করতে হবে। তারপর গৌর ইজ মাই বেস্ট ফ্রেন্ড, গৌরী হয় আমার সবথেকে ভালো বন্ধু। তো এখানেও দেখো এই বাক্যটা শেষ হয়েছে, আর বাক্য শেষ হলেই কী হবে, থামা বোঝাতে বা শেষ বোঝাতে ফুল স্টপ ব্যবহার করা হয়। এরপর কি আছে, কমা, কমা চিহ্ন আমরা সবাই জানি। বলছে হোয়েন উই লিস্ট মোর দ্যান 2 থিংস, বলছে দুয়ের থেকে বেশি যখন জিনিস আমরা একই ধরনের জিনিস, যেমন ধরো একই ধরনের নাম হতে পারে বা একই ধরনের খেলনা বা এরকম কিছু বলতে পারে, তো তখন আমরা কী করি, প্রত্যেকটা নামের মধ্যে কমা কমা দিয়ে লিখি। আবার টু স্টপ ফর এ শর্ট হোয়াইল, বলছে কিছুক্ষণ সময়ের জন্য থামার জন্য আমরা কমা ব্যবহার করি, অল্প কিছুক্ষণের জন্য, কারণ বেশি সামনে আমরা কী ব্যবহার করি, ফুল স্টপ, আর কম থামার জন্য কমা। আর বলছে বিটুইন 3 অর মোর অ্যাডজেক্টিভ অর অ্যাডভার্ব ফর সেম টাইম, মানে একই ধরনের অ্যাডজেক্টিভ মানে বৈশিষ্ট্য বোঝালে যেগুলো বা অ্যাডভার্ব বোঝাচ্ছে, তাই সেগুলোর মধ্যে আমরা কমা ব্যবহার করি। যেমন দেখো কিছু এক্সাম্পল বা উদাহরণ দিয়েছে। নাম্বার 1, দিস ইজ অ্যান ওল্ড ব্রাউন অ্যান্ড উডেন টেবিল, টেবিলটা কেমন ছিল,
টেবিলটা ছিল ওল্ড মানে পুরনো, ব্রাউন মানে বাদামি, অ্যান্ড উডেন মানে কাঠের। এই যে একের থেকে বেশি অ্যাডজেক্টিভ ব্যবহৃত হয়েছে, তাই তার মাঝখানে কমা দিয়ে লেখা হয়েছে। নাম্বার 2, হি ওয়ার্কড কুইকলি, কোয়াইটলি অ্যান্ড নিটলি, অর্থাৎ সে খুব তাড়াতাড়িভাবে, পরিষ্কারভাবে এবং চুপচাপ এই কাজটি করে ফেললো। তো দেখো এখানেও কতগুলো অ্যাডভার্ব ব্যবহার করা হয়েছে, কুইকলি, কোয়াইটলি অ্যান্ড নিটলি। এগুলো কি অ্যাডভার্ব বলে একের থেকে বেশি হলে তখন আমরা মাঝখানে কমা দিয়ে লিখে থাকি। তাহলে আশা করি তোমরা কমার ব্যবহার বুঝতে পারলে। এরপর দাও কি আছে, এরপরে আছে ক্লোন চিহ্ন। দেখো ক্লোন বলছে উই ইউজ টু মেক এ লিস্ট অর এনি টপিক ফলোজ হেয়ার, মানে কোনো তালিকা তৈরি করতে আমরা ক্লোন শব্দটি ব্যবহার করে থাকি। যেমন এক্সাম্পল দেওয়া আছে, রোহান ওয়াজ গোয়িং টু বাই 3 থিংস, অর্থাৎ রোহান 3টে জিনিস কিনতে যাচ্ছে। তারপর দেখো ক্লোন দেওয়া আছে, ক্লোনতে লেখা আছে চেয়ার্স, টেবিলস, ইউটেন্সিলস। তো দেখো এগুলো কি হয়েছে, একই ধরনের জিনিস, তাই দেখো কমাতে লেখা হয়েছে, আর এগুলো কি একটা তালিকা বা লিস্ট তৈরি করা হয়েছে, তাই আগে কোলন চিহ্ন ব্যবহার করা হয়েছে। তাহলে এরকম কোনো একটা তালিকা বা লিস্ট বোঝাতে তার আগে আমরা ক্লোন দিয়ে ব্যবহার করে থাকি। যেমন নাম্বার 2 এর ব্যাপারে দেখো বলেছে, দেয়ার আর 2 চয়েস অ্যাট দিস টাইম। তাহলে 2 চয়েস বা দুটো চয়েস আছে, যেমন রান অ্যাওয়ে অর ফাইট, হয় পালিয়ে যাও আর তা না হলে যুদ্ধ করো। তাহলে এরকম লিস্ট বোঝালে তখন আমরা তার আগে ক্লোন চিহ্ন ব্যবহার করে থাকি। এরপরে পাংচুয়েশন মার্কও কি আছে, সেমিকোলন। সেমিকোলন বলছে টু ইন্ডিকেট দ্য ব্রেক অফ এ সেন্টেন্স, একটি বাক্যের মধ্যে কিছুটা থামা বোঝাতে সেমিকোলন ব্যবহার করা হয়, অর্থাৎ কমার থেকে বেশি থামা বোঝাতে সেমিকোলন শব্দটি ব্যবহার করা থাকে। টু শো টু ক্লোজলি রিলেটেড সেন্টেন্স, দুটি কাছাকাছি সম্পর্কিত বাক্য বোঝাতে সেমিকোলন ব্যবহার করা হয়। নাম্বার 3, টু ব্রিং টু ইন্ডিপেন্ডেন্ট থট টুগেদার অ্যাজ এ ফুল সেন্টেন্স, বলছে দুটো আলাদা আলাদা চিন্তাভাবনাকে একটা বাক্যের মধ্যে প্রকাশ করার সময়ও কিন্তু আমরা এই সেমিকোলন চিহ্ন ব্যবহার করে থাকি। যেমন নাম্বার 1 দেখো এক্সাম্পল দিয়েছে, আই অ্যাম হেয়ার, আমি এখানে আছি, ইউ আর ওভার দেয়ার, আর তুমি সেখানে। তাহলে এই দুটো বাক্যকে একসাথে লেখা হয়েছে, তাই দেখো মাঝখানে সেমিকোলন চিহ্ন দেওয়া হয়েছে। তারপরে নাম্বার 2, হিমেশ লাইক এগস, অর্থাৎ হিমেশ কী করে, ডিম পছন্দ, নাফিসা ডাজ নট, অর্থাৎ নাফিসা পছন্দ করে না। তাহলে এরকম দুটো বাক্যকে একসাথে লেখার জন্য কী হয়, মাঝখানে সেমিকোলন চিহ্ন দেওয়া হয় অল্প কিছুক্ষণ থামার জন্য। এরপরে হচ্ছে অ্যাপোস্ট্রফ চিহ্ন। অ্যাপোস্ট্রফ চিহ্ন আমরা কখন ব্যবহার করি, লুকস লাইক এ কমা বাট উই প্লেস ইট অ্যাবভ দ্য লাইন অফ রাইটিং, মানে এটা কী করি আমরা লেখার ওপরে দিই, কমা কিন্তু নিচে হয়, তাহলে এটা কমার মধ্যে দেখতে হলেও কমা নয়। টু ইন্ডিক পজিশনস, অর্থাৎ অধিকার বোঝাতে এটা ব্যবহার করা হয়, যেটা কারোর এরকম বোঝাতে ব্যবহার করা হয়। টু ইন্ডিকেট কন্ট্রাকশন অর শর্ট ফর্ম, এবং অনেক সময় আবার আমরা শর্ট ফর্ম হিসাবেও কিন্তু তখন অ্যাপোস্ট্রফি দিয়ে থাকি। যেমন দেখো এক্সাম্পল দিয়েছে প্রথমেরটা, হার ব্রাদার্স শার্ট ইজ ব্লু, অর্থাৎ তার ভাইয়ের শার্টটি হয় নীল রঙের। তাহলে এখানে ব্রাদার্স, এখানে ব্রাদার্স মানে ভাই, এর একটা কি অধিকার বোঝাচ্ছে, অধিকার বোঝাতে অ্যাপোস্ট্রফি এস ব্যবহার করা হয়েছে। আবার নাম্বার 2 দেখো বলেছে, রুফিনা ডাজ নট লাইক সুইটস, তাহলে এই যে ডাজ নট, এটাকে সংক্ষেপে দেখো শর্ট ফর্মে লেখা হয়েছে ডাজ এন অ্যাপোস্ট্রফি টি, তো এটাও হচ্ছে গিয়ে অ্যাপোস্ট্রফির একটি ব্যবহার। এরপরে চিহ্নটা দেখো কি আছে, এক্সক্লেমেশন সাইন। এক্সক্লেমেশন সাইন আমরা কখন ব্যবহার করি, বলছি টু ইন্ডিকেট এনি ইমোশন, আমাদের কোনো আবেগ বোঝাতে, লাইক সারপ্রাইজ, জয় অর অ্যাঙ্গার, অর্থাৎ অবাক হয়ে বা আনন্দ হয়ে বা রেগে গিয়ে যখন আমরা কিছু বলি তখন এই এক্সক্লেমেশন চিহ্ন ব্যবহার করা হয়। আফটার ওয়ার্ডস অর সেন্টেন্স, এটা কোনো শব্দের শেষে বা বাক্যের শেষেও ব্যবহার করা হতে পারে। যেমন দেখুন নাম্বার 1 বলেছে হুররে উই ওন দ্য ম্যাচ, তাহলে এখানে হুররে আনন্দের সাথে বলা হচ্ছে, তাই তার শেষে বিস্ময়বোধক চিহ্ন বা এক্সক্লেমেশন সাইন দেওয়া হয়েছে। নাম্বার 2 বলেছে দেখো, হোয়াট এ প্লিজেন্ট সারপ্রাইজ, এটা সত্যি কি আনন্দদায়ক একটা সারপ্রাইজ। তাহলে দেখো এখানে এই বাক্যটাতে কী হয়েছে, আনন্দ প্রকাশ করা হয়েছে, তাই তার শেষে এক্সক্লেমেশন সাইন দেওয়া হচ্ছে। অর্থাৎ আমাদের কোনো মনের আবেগ, রাগ, দুঃখ, কষ্ট, আনন্দ ইত্যাদি প্রকাশ করা হলে তখনই কিন্তু বাক্যের মধ্যে এক্সক্লেমেশন সাইন দিয়ে সেটাকে বোঝানো হয়। এরপরের পাংচুয়েশন মাধ্যমে কী আছে, হাইপেন। হাইপেন বলছে টু ইন্ডিকেট এ কম্পাউন্ড ওয়ার্ড, একটা কম্পাউন্ড বা যুক্ত শব্দ বোঝাতে হাইপেন ব্যবহার করা হতে পারে। টু ইন্ডিকেট এ স্প্যান অফ ইয়ার, অর্থাৎ বছরের বিভিন্ন স্প্যান বোঝাতে বা সময়কাল বোঝাতে হাইপেন ব্যবহার করা হতে পারে। স্প্লিটিং সিলেবেলস অ্যাট দ্য এন্ড অফ এ লাইন, কোনো শব্দের উচ্চারণ অনুযায়ী ভেঙে লিখতেও কিন্তু হাইপেন ব্যবহার করা হতে পারে। যেমন এক্সাম্পল দেখো নাম্বার 1 কি বলেছে, মাই মাদার ইন ল, এই যে মাদার ইন ল, এরকম কম্পাউন্ড ওয়ার্ড বোঝাতেও কিন্তু মাঝখানে দেখো হাইপেন দিয়ে লেখা হতে পারে। আবার পরের নাম্বার 2 দেখো বলছে হুইচ চকলেট, এই যে চকলেট এই জায়গাটাতে কী হয়েছে, একটা ওয়ার্ডকেই ভেঙে বড় করে লেখা হয়েছে, তাই মাঝখানে হাইপেন দেওয়া হয়েছে। তো এভাবে হাইপেন ব্যবহার করা হতে পারে। এরপরে দেখো কী আছে, আমাদের লাস্ট পাংচুয়েশন মার্ক হচ্ছে কি ইনভার্টেড কমা। তো দেখো এখানে কোশ্চেন মার্ক লেখা আছে, কিন্তু কী হবে, এখানে হবে ইনভার্টেড কমা। কখন ব্যবহার করা হয়, ইন্ডিকেট ডাইরেক্ট স্পিচ, অর্থাৎ সরাসরি কারোর কথা যখন লেখা হয় তখন সেটা ইনভার্টেড কমার মধ্যে লিখতে হয়। অ্যাট দ্য বিগিনিং, অ্যাট দ্য এন্ড, অন বোথ সাইড, বলছে এটা বাক্য শুরু এবং শেষ দুই জায়গাতেই ওপরে চিহ্নটা দিতে হয় এবং ইনভার্টেড কমার আগে একটা কমা চিহ্ন দিতে হয়। যেমন দেখো উদাহরণ দিয়েছে নাম্বার 1,
দ্য কার ইজ ব্লু হি সেইড, এই যে সে বলেছিল, কী বলেছিল, যে গাড়িটি হয় নীল। তাহলে এই কথাটা সে বলেছিল, তার কথা যেহেতু আমরা সরাসরি লিখছি, তাই দেখো সেই কথাটাকে আমরা ইনভার্টেড করার মধ্যে রেখেছি। তারপর হি সেইড, সে বলেছিল দ্য কার ইজ ব্লু, তো কী হতে পারে, আমরা কথাটাকে আগেও লিখতে পারি, আবার পরেও লিখতে পারি, দুভাবেই কিন্তু লেখা যায়। কিন্তু তার কথাটা যেখানে লিখবো সেখানে কী করতে হবে, ইনভার্টেড কমা দিতে হবে শুরুতে এবং শেষে। তো এই হচ্ছে তোমাদের পাংচুয়েশন মার্ক। আশা করি তোমরা বুঝতে পারলে যে কোন পাংচুয়েশন মার্ক কী বলা হয় এবং সেগুলো কখন ব্যবহার করা হয়। চলো এবার আমরা অ্যাক্টিভিটিগুলো করে ফেলি। দেখো অ্যাক্টিভিটি 1 কি বলেছে, পাংচুয়েট দ্য ফলোয়িং সেন্টেন্স, অর্থাৎ নিচে যে বাক্যগুলো দেওয়া আছে সেখানে আমাদের যতিচিহ্ন ব্যবহার করতে হবে। তো চলো আমরা করি। নাম্বার 1, হাউ বিউটিফুল দ্য সিটি ইজ। তো এটা কী বলছে, দেখো এটা অবাক হওয়া বলছে না, যে সত্যি শহরটা কি সুন্দর, তাহলে এখানে আমাদের এক্সক্লেমেশন সাইন ব্যবহার করতে হবে। তাহলে এটা কী হবে, হাউ বিউটিফুল দ্য সিটি ইজ, তারপরে এক্সক্লেমেশন সাইন। নাম্বার 2 দেখো বলেছে ইট ইজ টাইম ফর ডিনার, এটা হচ্ছে খাবার সময়, তাহলে এটা সাধারণ বাক্য, তাহলে এরপরে কী হবে, ফুল স্টপ দিতে হবে। তারপর নাম্বার 3 বলেছে টুডে ইজ সুজয়স বার্থডে, অর্থাৎ আজকে হয় সুজয়ের জন্মদিন। তাহলে এই যে সুজয়েস, তাহলে সুজয়ের এরকম বোঝালে কী হয় করতে হয়, অ্যাপোস্ট্রফি ব্যবহার করতে হয়। তাহলে এখানে কী হবে, টুডে ইজ সুজয় অ্যাপোস্ট্রফি এস, তারপরে বার্থডে, এবং বাক্যের শেষে অবশ্যই ফুল স্টপ দিতে হবে। তারপরে দেখো নাম্বার 4 বলেছে আই ক্যান রান জাম্প স্কিপ অ্যান্ড সুইম, তাহলে এটা কী হবে, এটা আই ক্যান রান কমা জাম্প কমা স্কিপ অ্যান্ড সুইম, এবং বাক্যের শেষে অবশ্যই ফুল স্টপ দিতে হবে। এবার দেখো নাম্বার 5 বলেছে তানিমা ওয়ান্টেড টু ভিজিট 3 প্লেসেস, হচ্ছে 3টে জায়গায় যেতে চায়, এই যে 3 প্লেসেস। তারপরে দেখো 3টে জায়গার নাম দেওয়া আছে পুরী, দার্জিলিং এবং লাভ। তো এইখানে এই যে 3টে জায়গার লিস্ট দেওয়া আছে, লিস্ট হলে কী করতে হয়, আমরা জানি যে কোলন ব্যবহার করতে হয়। তাহলে এখানে হবে তানিমা ওয়ান্টেড টু ভিজিট 3 প্লেসেস কোলন, তারপরে জায়গার নামে কী করতে হবে, পুরী কমা দার্জিলিং অ্যান্ড বেটলা, এভাবে লিখতে হবে। তো আশা করি তোমরা বুঝতে পারো যে কীভাবে পাংচুয়েশন মার্কগুলো ব্যবহার করতে হবে। এবার দেখো অ্যাক্টিভিটিতে কী বলেছে, রিরাইট দ্য প্যাসেজ, নিচে একটা প্যাসেজ দেওয়া আছে সেটাকে আবার লিখতে বলেছে ইউজিং কারেক্ট পাংচুয়েশন, সঠিক পাংচুয়েশন অর্থাৎ জ্যোতিচিহ্ন ব্যবহার করে। অলসো ইউজ ক্যাপিটাল লেটার ওয়্যার নিডেড, এবং যেখানে যেখানে ক্যাপিটাল লেটার হবে সেখানে সেখানে সেটা দিতে হবে। কখন কখন হয়, আমরা জানি যে কোনো নাম বোঝালে তখন ক্যাপিটাল লেটার দিতে হতে পারে, বা যদি বাক্যের শুরু হয় তখন ক্যাপিটাল লেটার দিয়ে শুরু করতে হয়। তো দেখো এই প্যাসেজটা যদি আমরা রিরাইট করে লিখি তাহলে কী হবে, চলো দেখি। দেখো তোমরা দেখতেই পাচ্ছ প্রথম প্যাসেজটা কী ছিল, দ্য ওল্ড ম্যান প্লান্টেড সাম টার্নিপ সিডস, এই অবধি ছিল হচ্ছে প্রথম বাক্য। তো এখানে দা টিটা বড় হাতে লিখতে হবে, ঠিক আছে, কারণ এটা বাক্যে শুরু হচ্ছে, প্লান্টেড সাম টার্নিপ সিডস এই অবধি বাক্য শেষ, তাহলে এরপরে একটা ফুল স্টপ দিতে হবে। এরপর তো কী বলেছে, দ্য টার্নিপ সিডস গ্রিউ অ্যান্ড গ্রিউ, তাহলে কী বলছে, এখানে একটা বাক্য হচ্ছে যে টার্নিপ সিডগুলো কী হয়েছিল, গ্রিউ অ্যান্ড গ্রিউ, বেড়ে উঠেছিল, তাহলে এখানে বাক্য শেষ, তাহলে এখানেও ফুল স্টপ দিতে হবে, আর বাক্যের শুরুতে অবশ্যই ক্যাপিটাল লেটার ব্যবহার করতে হবে। তারপর ওয়ান টার্নিপ গ্রিউ এনরমাস, অর্থাৎ একটা খুবই বড় হয়ে গেছিলো, তাহলে এখানে ওয়ানের ওটা বড়তে লিখতে হবে ক্যাপিটালে, আর গ্রিউ এনরমাস এখানে বাক্য শেষ, তাহলে এখানে ফুল স্টপ দিতে হবে। তারপর দেখো কী বলেছে, আই ওয়ান্ট দ্যাট এনরমাস টার্নিপ সেইড দ্য ওল্ড ম্যান, অর্থাৎ বৃদ্ধ লোকটি বললো যে আমার ওই গাছটি চাই। তাহলে এই যে আই ওয়ান্ট দ্যাট এনরমাস টার্নিপ, এটা কেউ একজন বলেছিল, তাই এই কথাটা কী করতে হবে, ইনভার্টেড কমার মধ্যে রাখতে হবে, এবং তারপর একটা কমা দিতে হবে, এবং তারপর লিখতে হবে সেইড দ্য ওল্ড ম্যান, বাক্য শেষ অর্থাৎ ফুল স্টপ। তারপর দেখো হি পুলড অ্যান্ড পুলড বাট হি কুড নট, অর্থাৎ হি পুলড অ্যান্ড পুলড, সে টানতেই থাকলো, এখানে একটা বাক্য শেষ হচ্ছে, তাহলে এখানে ফুল স্টপ দিতে হবে। তারপর বাট হি কুড নট পুল আপ, অর্থাৎ সে সেটাকে তুলতে, এখানে দেখো বাক্যের শুরুতে বিটা অবশ্যই ক্যাপিটাল লিখতে হবে, আর কি করতে হবে, কুড নটের এখানে অ্যাপোস্ট্রফি দিতে হবে, কারণ আমরা জানি যে সংক্ষেপে যে ফর্মগুলো লেখা হয় শর্ট ফর্ম, সেখানে অ্যাপোস্ট্রফি দিতে হয়, পুল আপ এই অবধি বাক্য শেষ, তাহলে এখানে একটা ফুল স্টপ দিতে হবে। এরপর কী হবে, দ্য ওল্ড ম্যান কল দ্য ওল্ড ওম্যান, তাহলে এটা একটা বাক্য, এখানে দাঁড়া টি বড় হাতের করতে হবে, দ্য ওল্ড ম্যান কল দ্য ওল্ড ওম্যান, এখানে বাক্য শেষ, তাহলে ফুল স্টপ দিতে হবে। তারপর দেখো কী বলছে, দ্য ওল্ড ওম্যান কল দ্য বয়, এই অবধি একটা বাক্য হয়েছে, তাহলে এর শেষে কী করতে হবে, ফুল স্টপ দিতে হবে, এবং বাক্যের শুরুতে অবশ্যই ক্যাপিটাল লেটার লিখতে হবে। তারপর দেখো কী বলেছে, দ্য বয় কল দ্য গার্ল, এটা একটা বাক্য হয়েছে, দ্য বয় কল দ্য গার্ল, তাহলে এখানেও বাক্যের শেষে ফুল স্টপ দিতে হবে, এবং বাক্যের শুরুতে ক্যাপিটাল লেটারে লিখতে হবে। তারপর দ্য গার্ল কল দ্য ডগ, অর্থাৎ মেয়েটি কুকুরটিকে ডাকলো, তাহলে এটাও একটা বাক্য, তাহলে এখানেও টি বড় হতে লিখতে হবে দায়ের, আর ডগ শেষ হচ্ছে, তারপরে ফুল স্টপ দিতে হবে। তারপর দেখো কী বলছে, দে পুলড অ্যান্ড পুলড অ্যান্ড পুলড ওয়েন আউট পপ দ্য এনরমাস টার্নিং, তাহলে এইটা হচ্ছে পুরোটা একটা বাক্য, তাহলে এই পুরোটা একসাথে লিখতে হবে, এবং তারপরে শেষে ফুল স্টপ দিতে হবে, এবং বাক্যের শুরুতে অবশ্যই ক্যাপিটালে লিখতে হবে। তো এইভাবে আমরা জানি যে বাক্যের শুরুতে ক্যাপিটালে হয়, আর কোথায় কোন পাংচুয়েশন মার্ক হয় সেটা তো আমরা একটু আগেই বললাম। তো আসলে তোমরা বুঝতে পারলে যে কীভাবে পাংচুয়েশন মার্কগুলো ব্যবহার করতে হবে। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও, বন্ধুদের সাথে শেয়ার করো, আর এই ধরনের ভিডিও সবার আগে পাওয়ার জন্য চ্যানেলটি এখন সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। ধন্যবাদ।